প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হরিধন চক্রবর্তী, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের রসায়ন বিষয়ের প্রভাষক। আজকে তোমাদেরকে দেখো, আজকে আমার এই পাঠদানটি অতীব গুরুত্বপূর্ণ। তোমাদের বলে দিচ্ছি, আমি এই যে অংশটি যেটা পড়াবো, এটি তোমার রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে এই বিষয়গুলো সন্নিবেশিত থাকবে। তখন আমরা আবার একটু দেখবো। তবু এই চ্যাপ্টারে যেহেতু আমরা এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এটা নিরাপদ ব্যবহারের সাথে এই আয়তনিক বিশ্লেষণ একটি সামঞ্জস্যপূর্ণ বিষয়। সেই জন্য আমি তোমাদেরকে আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত টাইট্রেশন সংক্রান্ত বিষয় আজকে পড়াবো। তো এই পাঠ শেষে তোমরা টাইট্রেশনের সংজ্ঞা জানবে, নির্দেশকের সংজ্ঞা জানবে এবং বলতে পারবে। তো দেখো, প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য বলতে পারবে, টাইট্রেশনের সমীকরণ উৎপাদন করতে পারবে এবং টাইট্রেশন বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তো তোমরা একটু দেখো, আমরা পর্যায়ক্রমে জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি। যেমন প্রথম টাইট্রেশন। দেখো, এই জিনিসগুলো তোমাদের কাছে একটু নতুন হলেও একটু বিষয় জানতে হবে। আমরা আজকের পূর্বে ক্লাসে যা পড়িয়েছিলাম সেগুলো ছিল একটি পদার্থের দ্রবণ, হয়তো একটা দ্রবণ তৈরি করেছি বা একটা দ্রবণের মধ্যে দ্রবীভূত দ্রবণ ভর বের করেছি, অথবা একটা দ্রবণকে অন্য দ্রবণে রূপান্তর করেছি, মানে দ্রবণ লঘুকরণ করেছি, অথবা দ্বিতীয় পদার্থের দ্রবণে হচ্ছে মিশ্রিত করে ভিন্ন একটি ঘনমাত্রার দ্রবণ তৈরি করেছি। কিন্তু এখন থেকে যা পড়াবো সেটি হচ্ছে আয়তন মাত্রিক বিশ্লেষণে টাইট্রেশন। এই টাইট্রেশনে দুটি ভিন্ন পদার্থ থাকবে। এক্ষেত্রে যেহেতু আমরা আমি এটাকে অ্যাসিড বেস টাইট্রেশন নাম দিয়েছি। এখানে অ্যাসিড এবং ক্ষার, এই টাইট্রেশন সংক্রান্ত বিষয়ে দুইটি পদার্থ থাকবে, একটি অম্ল একটা ক্ষার, অথবা একটি জারক আর একটি বিজারক পদার্থ থাকবে। তো আমরা আজকে তোমার এই টাইট্রেশনে দেখো, টাইট্রেশনে আমরা মূলত অ্যাসিড বেস ব্যবহার করব, অ্যাসিড এবং ক্ষার ব্যবহার করে টাইট্রেশন সম্পন্ন করব। তো আমরা যে টাইট্রেশন করে তোমার অজ্ঞাত দ্রবণের ঘনমাত্রা বের করবো, এটা এটাকে কিভাবে সংজ্ঞায়িত করবো দেখো একটু করে। এইভাবেই সংজ্ঞায়িত করতে হবে যে প্রক্রিয়ায়, এটা একটা প্রক্রিয়া, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি নির্দিষ্ট নির্দেশক থাকবে একটি প্রমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তন দ্বারা। একটি প্রমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তন দ্বারা। দেখো, আমি বলি, আমরা যখন টাইট্রেশন করব, প্রথম একটি প্রমাণ দ্রবণ, যেমন সোডিয়াম কার্বনেটের একটি প্রমাণ দ্রবণ আমরা আয়তনিক ফ্লাক্সে নেব। তোমরা এগুলো ল্যাবরেটরিতে দেখবা, আয়তনিক ফ্লাক্সে নিয়ে দেখো, এবার এখানে পার্শ্ববর্তী একটা বুলেট থাকবে। তোমাদের এগুলো চিত্রে আমরা পরে দেখাবো। বুলেট থেকে অন্য একটি রাসায়নিক পদার্থ ফোটায় পড়লে, অর্থাৎ পাত্রস্থিত রাসায়নিক পদার্থের সাথে, অর্থাৎ বুলেট থেকে যে রাসায়নিক পদার্থ পড়বে, উভয়ের মধ্যে বিক্রিয়া ঘটবে। বিক্রিয়া ঘটে ওই যে সে দ্রবণ, যে দ্রবণটা আমরা বুলেট থেকে ফেলবো, সেই দ্রবণের আয়তন নির্ণয়ের মাধ্যমে তার ঘনমাত্রা নির্ণয়ের প্রক্রিয়াটি হচ্ছে টাইট্রেশন। আচ্ছা, যাই হোক, আমরা এটা পরে চিত্রে দেখাবো। আপাতত এই জিনিসটার সংজ্ঞা হিসেবে একটু পড়ো, যে প্রক্রিয়ায় উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে দেখো, একটি প্রমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তন দ্বারা অজ্ঞাত মাত্রার দ্রবণের সাথে মাত্রিক বিক্রিয়া ঘটিয়ে, অজ্ঞাত মাত্রার দ্রবণের সাথে, অর্থাৎ প্রমাণ দ্রবণটি যেটা আমরা কনিক্যাল ফ্লাক্সে নেব, এটা কিন্তু ঘনমাত্রা জানা থাকবে, অর্থাৎ নির্দিষ্ট আয়তনে কি পরিমাণ দ্রবণ তৈরি করতে সেটা আমাদের জানা থাকবে, ঘনমাত্রা জানা থাকবে। সেই জন্য উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি প্রমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তন দ্বারা
অজ্ঞাত মাত্রার দ্রবণের সাথে, অজ্ঞাত মাত্রার দ্রবণটা তো খুব বুলেটেড, অজ্ঞাত মাত্রার দ্রবণের সাথে মাত্রিক বিক্রিয়া ঘটিয়ে, মাত্রিক বিক্রিয়া মানে তোমার এখানে দেখবে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কোনটার কত মোল, অম্লের কয় মোল দ্বারা ক্ষারকের কয় মোল মানে নিরপেক্ষণ হলো, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা মোল সংখ্যা জানতে পারবো, সেই জন্য মাত্রিক বিক্রিয়া ঘটিয়ে সেই দ্রবণের, অর্থাৎ যে দ্রবণের আমরা ঘনমাত্রা জানি না, এইটা থাকবে বুলেটে, সেই দ্রবণের আয়তন নির্ণয়ের মাধ্যমে ঘনমাত্রা নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হবে টাইট্রেশন। তো টাইট্রেশনের সংজ্ঞাটি অতি গুরুত্বপূর্ণ, আমি আবার বলি দেখো, যে প্রক্রিয়ায় উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি প্রমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তন দ্বারা অজ্ঞাত মাত্রার দ্রবণের সাথে মাত্রিক বিক্রিয়া ঘটিয়ে, কথাটা বলতে ভুল করবে না, সেই দ্রবণের আয়তন নির্ণয়ের মাধ্যমে ঘনমাত্রা নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হবে টাইট্রেশন। এই সংখ্যাগুলো তোমরা সুন্দর মতো আসলে পাবে না বলে দিলাম আমি। তুমি এখন এই জিনিসটা আমি একটু সংজ্ঞা তোমার কাছে একটু জটিল মনে হতে পারে সংজ্ঞাটি, তো আমরা যখন টাইট্রেশন পড়াবো, টাইট্রেশন সংক্রান্ত কিছু গাণিতিক প্রবলেম সলভ করবো, তখন জিনিসটা আরো প্রক্রিয়া হবে। এবার নির্দেশক কি দেখো, নির্দেশক হচ্ছে যে এই টাইট্রেশনে ব্যবহার করা হবে যখন আমরা এই আয়তনিক ফ্লাক্সে কি নেবো, একটি প্রমাণ দ্রবণ নেবো, প্রমাণ দ্রবণ নিয়ে ওইখানের মধ্যে দেখবে একটা কাঁচনল দ্বারা সামান্য 2-1 ড্রপ নির্দেশক দেব। নির্দেশকের কাজ হচ্ছে দেখো, যেসব জৈব রাসায়নিক পদার্থ টাইট্রেশন কালে নিজের বর্ণ পরিবর্তন, দেখো এটা জৈব রাসায়নিক পদার্থ, যেসব জৈব রাসায়নিক পদার্থ টাইট্রেশন কালে নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে দ্রবণের প্রকৃতি নির্দেশ করে, মানে দ্রবণটা অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ, দ্রবণের প্রকৃতি নির্দেশ করে, বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে, মানে প্রকৃতি নির্দেশ করে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করবে, তাকে বলা হবে বা তাদেরকে বলা হবে নির্দেশক। দেখো কয়েকটি নির্দেশক আমি এখানে দিলাম, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনলফথ্যালিন, এই কয়টি নির্দেশক। আমরা আসলে এই জিনিসগুলো আরেকটু ভালো বুঝবো যখন প্র্যাকটিক্যাল করব, এই জিনিসটাই তোমরা ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যালে করবে। তো আমরা পর্যায়ক্রমে এবার দেখো, যেমন প্রমাণ দ্রবণ, সাধারণত যে প্রমাণ দ্রবণটা তৈরি করা হয়, প্রমাণ দ্রবণটা থাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের, অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের কি ঘটে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের টাইট্রেশন করে তার আয়তন নির্ণয় করে ঘনমাত্রা নির্ণয় করা হয়। তো সেই জন্য প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের দ্রবণ তৈরি করা হয় এবং এটা প্রমাণ দ্রবণ তৈরি করে তার দ্রবণ কোথায় নিতে হয়, আয়তন মাত্রিক ফ্লাক্সে নিতে হয়। একটু দেখো আমরা সেই জন্য তার পূর্বে টাইট্রেশন সংক্রান্ত গাণিতিক প্রবলেমের পূর্বে আমরা এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কি জেনে নেব। দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে, একটু দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে, দেখো যে সকল পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায়, বায়ুর উপাদান অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও পানি প্রভৃতি দ্বারা আক্রান্ত হয় না। দেখো কি কি, যে সকল রাসায়নিক পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ পাওয়া যাবে, বায়ুর উপাদান অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প প্রভৃতি দ্বারা আক্রান্ত হয় না, যাদেরকে সরাসরি বৈজ্ঞানিক ব্যক্তির সাহায্যে পরিমাপ করে দ্রবণ প্রস্তুত করা যায়, যেমন সোডিয়াম কার্বনেটকে বৈজ্ঞানিক ব্যক্তির সাহায্যে দ্রবণ প্রস্তুত করে, দ্রবণ মানে পরিমাপ করে দ্রবণ প্রস্তুত করা যায়, এবং প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা, দেখো প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। তোমরা বলতে পারো আমার প্রতিটি সংজ্ঞা অনেক বড় বড় বা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, আসলে আমার কিছু করার নেই। এখানে যেমন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমি তোমাকে যদি বলি, মানে এখানে 2-1টা শব্দ বলতে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে দিই, এটা সংজ্ঞা হবে না, কারণ এই সংজ্ঞার মধ্যে তার বৈশিষ্ট্য অন্তর্নিহিত। যেমন এখানে দেখো, আচ্ছা আমি ইয়েতে পড়ে যাব, উদাহরণে পড়ে যাচ্ছি, যেমন আমি লিখছি বৈশিষ্ট্য নিজে চেষ্টা করো, এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে এরকম। দেখো 1 নাম্বার দিয়ে বলবে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায়, এই একটা বৈশিষ্ট্য। 2 নাম্বারে বলতে হবে কি, বায়ুর উপাদান অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও পানি দ্বারা সহজে আক্রান্ত হয় না, 2 নাম্বার গেল। তারপরে 3 নাম্বার লিখবে যে
প্রাইমারি স্টার্ট পাত্রকে সরাসরি বৈজ্ঞানিক নীতির সাহায্যে পরিমাপ করে দ্রবণ প্রস্তুত করা যায়। 3 নাম্বার গেল। 4 নাম্বার বলতে হবে প্রাইমারি স্টার্ট পাত্রের প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন পর্যন্ত অপরিবর্তিত থাকবে। দেখো সংজ্ঞার মধ্যে কিন্তু বৈশিষ্ট্য অন্তর্নিহিত। এরপরে দেখো আরেকটা কথা বলি, তাহলে আমরা প্রাইমারি স্টার্ট পাত্র কোনটা, যেমন এই সোডিয়াম কার্বনেট, তোমাদেরকে আমরা পূর্বে এই ক্লাসগুলোতে যে দ্রবণ তৈরি করেছি বিশেষ করে সোডিয়াম কার্বনেট নিয়ে কথা বেশি বলেছি। এই সোডিয়াম কার্বনেট আমি অবশ্য পটাশিয়াম ডাইক্রোমেট তো দেখিয়েছি, অক্সালিক অ্যাসিড, এটা পটাশিয়াম ডাইক্রোমেট, এটা আর্দ্র অক্সালিক অ্যাসিড, মানে অক্সালিক অ্যাসিডের সাথে 2 অনু পানি যুক্ত থাকবে। তারপর সোডিয়াম অক্সালেট, জাস্ট অক্সালিক অ্যাসিড এবং সোডিয়াম অক্সালেটের সংজ্ঞার মধ্যে এখানে যেখানে অক্সালিক অ্যাসিডে হাইড্রোজেন ছিল সেখানে সোডিয়াম থাকবে, কারণ হাইড্রোজেনের যোজনী যেমন এক, সোডিয়াম যোজনী এক, সেজন্য এক পরমাণু হাইড্রোজেন এক পরমাণু সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। এই জন্য এটা সোডিয়াম অক্সালেট, আর্দ্র কেন, এখানে 2 অনু পানি সংযুক্ত আছে, তাই সংকেতগুলো একটু চেষ্টা করবে। আর ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে CaC2O4। আমরা ক্যালসিয়াম অক্সালেটের সংকেত এভাবে লিখতে পারি, আচ্ছা যে এইভাবে লিখতে পারি, সি দেখো ও এখানে দেখাচ্ছি, দেখো CO আর একটা ও দিয়ে, এই দেখো এদিক থেকে একটা বন্ধন, এদিক থেকে একটা বন্ধন দিয়ে এখানে CA লিখতে পারি, এটা CA ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম অক্সালেটকে সংকেত আকারে এভাবে লেখা যেতে পারে, CO দ্বিতীয় আবার এক বন্ধন দিয়ে CO, উভয় দিক থেকে একটা বন্ধন হচ্ছে ক্যালসিয়ামকে মানে আঁকড়ে ধরবে, অর্থাৎ ক্যালসিয়ামের যদি দুই বন্ধনের দ্বারা যুক্ত হলো ক্যালসিয়াম। এবার তোমাকে যদি বলে পটাশিয়াম ডাইক্রোমেটকে প্রাইমারি স্টার্ট পাত্র বলা হয় কেন, বলবে যে পটাশিয়াম ডাইক্রোমেটকে প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায়। পটাশিয়াম ডাইক্রোমেট বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় না। পটাশিয়াম ডাইক্রোমেটকে সরাসরি বৈজ্ঞানিক সাহায্যে পরিমাপ করে দ্রবণ প্রস্তুত করা যায়। এবার যে প্রস্তুতকৃত পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে, তাই পটাশিয়াম ডাইক্রোমেটকে প্রাইমারি স্টার্ট পাত্র বলা। অথবা উপরে বলে দিতে পারো পটাশিয়াম ডাইক্রোমেটকে নিম্নলিখিত কারণে প্রাইমারি স্টার্ট পাত্র বলা হয়। এই উপরের কথাগুলো বলে দিবে একটা করে। তাহলে দেখো আমি সংজ্ঞাটি কেন একটু মানে গুরুত্ব সহকারে লিখলাম, একটু বড় হলেও এটা সংজ্ঞা নয় শুধু, এটা বৈশিষ্ট্য। আবার যদি কোনো একটা যৌগ বলে যে এটা কেন প্রাইমারি স্টার্ট পাত্র, তার উত্তর দিতেও এই জিনিসগুলো লিখতে হবে। এবং এটা একটা প্রয়োগের জন্য খুবই সুন্দর প্রশ্ন, অনুধাবনের জন্য খুবই সুন্দর প্রশ্ন। এবার দেখো প্রাইমারি স্টার্ট পাত্র জানলে তোমার সেকেন্ডারি স্টার্ট পাত্রের সংজ্ঞা জানা খুব কঠিন কিছু নয়, কিন্তু সেকেন্ডারি স্টার্ট পদার্থের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিতে হবে। দেখো আমি দেখাই তোমাদেরকে। সেকেন্ডারি স্টার্ট পাত্র হবে, দেখো ঠিক প্রাইমারি স্টার্ট পাত্রের উল্টোগুলো হবে সেকেন্ডারি স্টার্ট পাত্র। উল্টো কথাগুলো বলতে হবে, বিপরীত প্রক্রিয়া। যে সকল পদার্থ প্রকৃতিতে দেখো বিশুদ্ধ রূপে পাওয়া যায় না, এর আগেরটা ছিল পাওয়া যায়। বায়ুর উপাদান অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রকৃতি দ্বারা আক্রান্ত হয়, ওখানে ছিল আক্রান্ত হয় না। এবার যাদেরকে মানে সেকেন্ডারি স্টার্ট পাত্র সরাসরি বৈজ্ঞানিক নীতির সাহায্যে পরিমাপ করলে নিক্তি ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ডারি স্টার্ট পাত্র দ্বারা পাত্র যদি ভর পরিমাপ করা হয় নীতির সাহায্যে, সে নিক্তি ক্ষয়প্রাপ্ত হয়। সেই জন্য সেকেন্ডারি স্টার্ট পাত্রের ভর পরিমাপ করা হয় রাফ ব্যালেন্স, এগুলো পরে শুনবে। তারপর দেখো দ্রবণ প্রস্তুত করলে প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা পরিবর্তিত হতে থাকে, মানে প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হতে থাকে, তাই এতে পরিবর্তিত হয়ে থাকে, তাদেরকে সেকেন্ডারি স্টার্ট পাত্র বলা হয়। এবার বলে রাখি তোমাদেরকে সেকেন্ডারি স্টার্ট পাত্রের একটা কমন কথা, দেখো সমস্ত অ্যাসিড এরা সেকেন্ডারি স্টার্ট পাত্র, সমস্ত ক্ষার সেকেন্ডারি স্টার্ট পাত্র। তারপর হচ্ছে কি, দেখো ওখানে পটাশিয়াম ডাইক্রোমেট ছিল প্রাইমারি স্টার্ট পাত্র, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হবে সেকেন্ডারি স্টার্ট। তারপর
ওখানে অক্সালিক অ্যাসিড, সোডিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট এরা ছিল প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর এখানে হবে সোডিয়াম থায়োসালফেট হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমাকে একটু কম্পেয়ার করে পড়তে হবে, মানে সমস্ত অম্ল এবং ক্ষার হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে বুঝলে। এরপরে ওখানে তো অম্ল ক্ষার ছিল না, সোডিয়াম কার্বনেট ক্ষার হলেও সেটি কিন্তু কঠিন রূপে পাওয়া যায়, দ্রবণ প্রস্তুত করা যায়, সেই জন্য এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সোডিয়াম কার্বনেট ছাড়া আর মানে ওই সম্বলিত যে কোনো যৌগ হবে তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে সমস্ত অম্ল এবং ক্ষার হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সোডিয়াম কার্বনেট বাদ দিবে, সোডিয়াম কার্বনেট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর ওখানে হবে পটাশিয়াম ডাইক্রোমেট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখানে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো এভাবে একটু স্মরণ রাখতে হবে। তারপর বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ছিল যেমন অক্সালিক অ্যাসিড, সোডিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, মানে অক্সালেটের সবগুলি যৌগই কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর এখানে তার বিপরীতে হবে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট আর্দ্র, এটা 5 অনু পানি যুক্ত থাকবে। এই সোডিয়াম থায়োসালফেট একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এখন যদি আমাদের বলে, দেখো বৈশিষ্ট্য নিজে চেষ্টা করো, বৈশিষ্ট্যগুলো ওখানে বলবা যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য হবে যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থকে প্রকৃতি বিশুদ্ধ রূপে পাওয়া যায় না, এরা বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি দ্বারা আক্রান্ত হয়। এদের দ্বারা মানে এরা বৈজ্ঞানিক নীতির সাহায্যে, এদেরকে বৈজ্ঞানিক নীতির সাহায্যে পরিমাপ করলে নীতি ক্ষয় হয়। তারপর এদের দ্বারা দ্রবণ প্রস্তুত করলে, এদের মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা দ্রবণ প্রস্তুত করলে তা মানে দ্রবণের ঘনমাত্রা দ্রুত পরিবর্তিত হয়। এই চারটা হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য। একইভাবে যদি পটাশিয়াম ডাইক্রোমেটকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন সে কথা বলে তোমরা আবার বলবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায় না। পটাশিয়াম পারম্যাঙ্গানেট বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হওয়ার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে এরা বিক্রিয়া করে। আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি করা হয় না, বৈজ্ঞানিক সাহায্যে পরিমাপ করলে এটি ক্ষয়প্রাপ্ত হয়। তাই এটাকে রাফ ব্যালেন্স দ্বারা ভরপরিমাপ করতে হবে। হ্যাঁ, তাই বলে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্রবণ প্রস্তুত করা যাবে না? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ অবশ্যই প্রস্তুত করতে হবে। তখন তাকে আমরা রাফ ব্যালেন্সে মেপে তোমার দ্রবণ প্রস্তুত করবো। এরপর হচ্ছে হ্যাঁ, তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ প্রস্তুত করে রাখলে এটার ঘনমাত্রা দ্রুত পরিবর্তিত হয়ে যাবে। তাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এই জন্য আমি মুখে বললাম, তোমাদের এখানে স্লাইডে দিয়েছি, নিজে চেষ্টা করার জন্য বলেছি। তুমি নিজে মানে আমি এখানে যা লিখে দিলাম এটা অনুসারে তুমি সুন্দর মতো খাতায় লিখে নেবে। তো যাই হোক, এরপরে দেখো আমরা বলেছিলাম টাইট্রেশনের সমীকরণ উপপাদন। এই সমীকরণটি উপপাদন করা, দেখো আমরা যদিও এই সমীকরণ দিয়ে এই যে নিচে সবার শেষে দেখো আমি একটু দেখাই, এই সমীকরণ দিয়ে গাণিতিক প্রবলেম সলভ করব। হয়তো তোমরা বলতে পারো এই সমীকরণটা জানা থাকলে তো হলো, আমাদের এটা মানে উপপাদনের দরকার কি। তবুও আমি বলছি এই সমীকরণ উপপাদন হয়তো কখনো পরীক্ষা আসবে না বা প্রতিপাদন আসবে না, তুমি প্রতিপাদনটা কিভাবে করবে? আচ্ছা, এখানে এটা এই এগুলো স্মল লেটার হবে, তো এটা কেমন করে প্রতিপাদন করবে দেখো একটু করে, সহজ জিনিস এগুলো। প্রথম একটি সাধারণ সমীকরণ বিবেচনা করে দেখো, এ মানে এ হচ্ছে অ্যাসিড, বি হচ্ছে বেস মানে ক্ষার। দেখো এই ক্যাপিটাল এটা যদি অ্যাসিড হয় তার মূল সংখ্যা হচ্ছে স্মল এ, ক্যাপিটাল বিটা যদি বেস হয় মানে ক্ষার হয়, আর বি হচ্ছে তার মূল সংখ্যা। তাহলে অম্লের এমল ক্ষারে বিমল বিক্রিয়া করে সল তৈরি হলো এবং পানি তৈরি হলো, সল পানির লবণ। দেখো এটা কিভাবে সমীকরণ প্রতিপাদন করা যায়। অ্যাসিডের মোল সংখ্যা এ সমান, দেখো মোল সংখ্যা এ সমান আয়তন, এই যে অ্যাসিডের আয়তন ইন্টু অ্যাসিডের মোলারিটি, অথবা আয়তনকে বি এ, মোলারিটিকে এম এ দ্বারা প্রকাশ করা। এবার একটু করে বলি এটা মোল সংখ্যা কেন হলো এ। দেখো বি এর একক হবে কি লিটার, আর ঘনমাত্রার একক হবে মোল পার লিটার। তাহলে লিটার আর পার লিটার কাটাকাটি গেলে কি হবে, মোল থাকবে না। সেই জন্য এই মোল সংখ্যা ভি ইন্টু এস, অর্থাৎ দ্রবণের আয়তন ইন্টু মানে মোলার ঘনমাত্রা, এই দুটোর গুণফলকে মানে আয়তনটা অবশ্যই লিটারে থাকতে হবে, আয়তন অবশ্যই লিটারে থাকবে। এই জন্য আমরা তোমাদের অঙ্ক করানোর সময় আগে দেখিয়েছি আয়তনকে লিটারে হিসেব করে আমরা গাণিতিক প্রবলেম সলভ করবো বেশিরভাগ ক্ষেত্রে। তারপর দেখো ক্ষারকের মোল সংখ্যা অনুরূপভাবে বেস বি,
ক্ষারকের আয়তন ইন্টু ক্ষারকের মোলারিটি, এই যে তাও গুণ করলে ভিবি ইন্টু এমবি হবে। তাহলে এখন 1কে 2 দ্বারা ভাগ করে দেবো, 1কে 2 দ্বারা ভাগ করলে এই সমীকরণটা পাবো, এই এ বাই বি ইকুয়াল টু ভিএ, দেখো ভিএ ইন্টু এম ডিভাইডেড বাই ভিবি ইন্টু এমবি। মানে একটা কথা মনে রাখবে, আমরা যে সমীকরণ প্রতিপাদন করব, দেখো বাম দিকে ডান দিকে যে দিকে লিখি, এখানে এ, এটা হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে বাম দিকে লবংশে, এই যে লবংশে যারা হবে এরা হবে অ্যাসিডের আয়তন, অ্যাসিডের মোলারিটি। নিচেরটা যদি আমি দিই, বেস দিই, বেস এভাবেই সমীকরণ আসবে। বেস হলে তাহলে নিচে হবে বেস মানে ক্ষার, ক্ষারের আয়তন, অম্লের আয়তন। আবার আমরা যদি সমীকরণটা উল্টা লিখি, বি উপরে গেল মনে করো, বেসের মানে ক্ষারের মোলটা উপরে গেলে তখন এখানে হবে ক্ষারের আয়তন, ক্ষারের মোলারিটি, তখন এটা আসবে নিচে অ্যাসিড। তাহলে অ্যাসিডের আয়তন নিচে হবে অ্যাসিডের আয়তন ইন্টু ক্ষারের আয়তন, অ্যাসিডের আয়তন ইন্টু অ্যাসিডের মোলারিটি। তাহলে মনে রাখবে যেদিকে মোল সংখ্যা থাকবে, যার মোল সংখ্যা থাকবে ওই অংশে ওইদিকে লব হলে লবের দিকে থাকবে, হর হলে হরের দিকে থাকবে। মানে অ্যাসিড হলে অ্যাসিডের আয়তন অ্যাসিডের মোলারিটি, বেস হলে ক্ষারের আয়তন ক্ষারের মোলারিটি। তো সমীকরণটা আমরা মোটামুটি মনে রাখার চেষ্টা করব। মনে রাখাটা মূল না এখানে, এই জন্য আমি সমীকরণটা প্রতিপাদন করে দেখিয়েছি যেন তুমি গাণিতিক প্রবলেম সলভ করতে তোমার কোনো সমস্যা না হয়। দেখো এখানে একটি গাণিতিক প্রবলেম আমি দেখালাম। এখানে দেখো গাণিতিক সমস্যা, 500 মিলিলিটার, একটু এই অঙ্কটি ভালো মতো দেখবা, দেখো এটা পরীক্ষা আসতে পারে। 500 মিলিলিটার পানিতে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট যোগ করা হলো। এই দ্রবণের 50 মিলিলিটার, কোন দ্রবণের? সোডিয়াম কার্বনেট, অর্থাৎ সোডিয়াম কার্বনেট দ্রবণের আয়তন 50 মিলিলিটার। মিলিলিটারকে প্রশমিত করতে কি করলো, বলছে কত আয়তন এই সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে কত ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড লাগবে। দেখো প্রথমে আমরা, যেহেতু এটা অ্যাসিড বেস টাইট্রেশন, অ্যাসিডের আয়তন অ্যাসিডের মোলারিটি, এখানে অ্যাসিডের দেখো মোলারিটিটা দেওয়া আছে, আয়তন বের করতে হবে। ক্ষারকের সোডিয়াম কার্বনেট ক্ষারক, এখানে ক্ষারকের আয়তন দেওয়া আছে, ক্ষারকের মোলারিটিটা সরাসরি এখানে নেই, তাহলে ক্ষারকের মোলারিটি আমরা বের করে নেব। এখন এই জিনিসটা তো আমরা আগে জানি, 500 মিলিলিটার যদি 53 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে তাহলে তার মোলারিটি কত হবে, দেখো পাশে লিখবো। আচ্ছা এটা এই জিনিসটা পরে বলছি আমি। এখানে অ্যাসিড টু ডাব্লিউ বাই এম ইন্টু বি, ডাব্লিউ হচ্ছে 53 গ্রাম, এম হচ্ছে সোডিয়াম কার্বনেট আণবিক ভর 106 গ্রাম পার মোল, আর বি হচ্ছে তোমার এখানে এই সোডিয়াম কার্বনেটের আয়তন। কোন আয়তনটি? শেষোক্ত আয়তন না, শেষোক্ত আয়তনটা নিয়েছে টাইট্রেশনের জন্য। প্রথমোক্ত যে পানির কথা বলেছে, আসলে এটা মূলত হবে দ্রবণের আয়তন। তো এই 500 মিলিলিটার মানে হচ্ছে 0.5 লিটার। এই মানগুলো এখানে বসালে, এই যে এই মানগুলো বসালে 1 মোলার হবে, ক্যালকুলেশন করলে 1 মোলার। তাহলে আমরা ক্ষারের মোলারিটি দেখো এখানে, এই যে বেস এমবি, ক্ষারের মোলারিটি পেলাম 1 মোলার, ক্ষারের আয়তন এই দেখো, আমরা ভুল করবো এই জায়গায়, দেখো এখানে যদি ক্ষারকের তোমার আয়তন 500 মিলিলিটার দেওয়া আছে, 500 মিলিলিটার দিয়ে দ্রবণ প্রস্তুত করা হলো, কিন্তু এটা যদি তুমি ভুলে ক্ষারকের আয়তন লিখে ফেলো হবে না, কেননা এখান থেকে 50 মিলিলিটার নিয়ে দ্রবণ প্রস্তুত করা হয়েছে, হ্যাঁ দ্রবণ টাইট্রেশন করেছে। তাহলে সেই জন্য ক্ষারকের আয়তন এই যে ভি বি, অর্থাৎ যে ক্ষারকের আয়তন, বি দ্বারা এখানে বেস বোঝানো হচ্ছে, আর ভি দ্বারা ভলিউম, মানে ক্ষারকের আয়তন হচ্ছে 50 মিলিলিটার। এবারে আসো অম্লের মোলারিটি হচ্ছে 0.1 মোলার। এই দেখো অম্লটা হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড, তার মোলারিটি হচ্ছে এমএ, এই দ্বারা অ্যাসিড বোঝানো হচ্ছে, এম দ্বারা মোলারিটি, তাহলে অ্যাসিডের মোলারিটি 0.1, আর অ্যাসিডের আয়তন কত আমরা বের করতে, আসলে কত আয়তন 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড লাগবে। তাহলে এখন বলো, এটা টাইট্রেশন করতে গিয়ে তাহলে সোডিয়াম কার্বনেটের দ্রবণ আমরা আয়তনিক ফ্লাক্সে নেব, আর বুলেটে থাকবে কি এই 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। এবার
উপযুক্ত নির্দেশক এখানে মূলত লাগবে মিথাইল, সামান্য পরিমাণ মিথাইল সোডিয়াম কার্বনেট দ্রবণে নেব, নিয়ে এবার উপর থেকে বুলেট থেকে ড্রপ কি করবে, সালফিউরিক অ্যাসিড করবে। তাইলে বুলেটের তুমি যে কনিক্যাল ফ্লাক্সটা নেবে, সেই কনিক্যাল ফ্লাক্সে পূর্ব থেকে সোডিয়াম কার্বনেট দ্রবণ ছিল, এখন উপরে বুলেট থেকে পড়বে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। সেজন্য এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। এই দেখো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এইটি, এই রাসায়নিক বিক্রিয়াটি তোমরা লিখবা। এগুলো কোনো কঠিন কিছু না, এটা হচ্ছে বেস সোডিয়াম কার্বনেট Na2CO3, এটা অ্যাসিড সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া উৎপন্ন হবে সল্ট, সল্ট হবে সোডিয়াম সালফেট, সল্ট হলো। আর এখানে এই কার্বনেট আর হাইড্রোজেন মিলে কার্বনিক অ্যাসিড হওয়ার কথা, কিন্তু কার্বনিক অ্যাসিড অস্থায়ী বিধায়, ক্ষণস্থায়ী বিধায় এটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হয়। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়াটি প্রথম কাজ হবে আমরা রাসায়নিক বিক্রিয়াটি সঠিকভাবে লিখলাম। মনে রাখবে, এই রাসায়নিক বিক্রিয়াটি না লিখলে অঙ্কের জন্য আসলে টিচার স্যারের কোনো নাম্বারে না দিতে পারে। এখানে রাসায়নিক বিক্রিয়া লিখবা, পড়ে দিচ্ছি আমি তোমাদেরকে। পূর্বেও কিছু অঙ্ক করিয়েছি, কিন্তু ওখানে রাসায়নিক বিক্রিয়া ছিল না। এই রাসায়নিক বিক্রিয়া শুরু হলো আজকে থেকে। অর্থাৎ আমরা যে গাণিতিক প্রবলেম সলভ করবো, বেশিরভাগ গাণিতিক প্রবলেমের মধ্যে তোমার এখানে ইয়ে থাকবে, এই রাসায়নিক বিক্রিয়া থাকবে। রাসায়নিক বিক্রিয়া ছাড়া গাণিতিক প্রবলেম সলভ করতে পারবে না। এখন শোনো, তাহলে অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের মোলার সম্পর্ক মতো এই আমরা যে সমীকরণটা প্রতিপাদন করেছি একটু আগে তোমাদের দেখেছিলাম, সেটা এটাই, ভি ইনটু এম ডিভাইড বাই ভি ইনটু এম বি। অর্থাৎ অ্যাসিডের আয়তন, অ্যাসিডের মোলারিটি যদি লবংশে থাকে তাহলে সমানের দিকে লবংশে, তবে অ্যাসিডের মোল সংখ্যা হবে। এবার ক্ষারের আয়তন, ক্ষারের মোল সংখ্যা হর অংশে থাকলে তাহলে ডান দিকেও হর অংশে হবে ক্ষারের মোল সংখ্যা। তাহলে দেখো এখানে এই এ এবং বি এর মান আমরা সমীকরণ থেকে পাবো। দেখো এখানে 1 মোল সোডিয়াম কার্বনেট, এই জন্য বেস বি সমান 1 মোল, আর 1 মোল অ্যাসিড, এই জন্য এ সমান 1 মোল। কথা বুঝেছো? তাহলে দেখো পূর্বে আমরা এখানে বি এম এর মানটা লিখেছিলাম, মানে বেস মানে ক্ষারের আয়তন ছিল 250 মিলিলিটার নেওয়া হয়েছিল টাইট্রেশনের জন্য, এই যে 50 মিলিলিটার, আর ক্ষার ব্যবহৃত হয়েছে 50 মিলিলিটার। এখানে তোমার মানে আমরা 50 মিলিলিটার ক্ষার নিলাম আগে থেকেই। ক্ষারকের আয়তন মোলারিটি হচ্ছে 1 মোলার, অ্যাসিডের মোলারিটি ছিল 0.1। এখন টাইট্রেশন সমাপ্ত হওয়ার পর সেই বি মানে ক্ষারকের আয়তন বের করবো, সরি অ্যাসিডের আয়তন বের করবো। এই দেখা গেলো এখানে সমীকরণের মানগুলো বসিয়ে দিলে অ্যাসিডের আয়তন হলো 500 মিলিলিটার। এখানে তোমাদের আমি বোঝাই জিনিসটা, আসলে এখানে সমীকরণের মধ্যে মান বসিয়ে এই উত্তর বের করার একটা সহজ কাজ, কিন্তু আসল কাজ হলো যে এই সমীকরণ, এই অঙ্কটি করতে কি রাসায়নিক বিক্রিয়া ঘটবে সেটা লিখতে হবে। রাসায়নিক বিক্রিয়া ঘটার পর এবারে অ্যাসিড ক্ষার টাইট্রেশনের মোলার সম্পর্ক মতো সমীকরণটা লিখবো। কিন্তু সমীকরণ যখন লিখতে যাব, এখানে যেমন উপরে আমি লবংশে অম্লের আয়তন, অম্লের মোল সংখ্যা লিখলাম, আর হর অংশে ক্ষারকের আয়তন, ক্ষারকের মোল সংখ্যা লিখলাম। এভাবে লিখতে হবে কথা না। আমি যদি ক্ষারকের আয়তন, ক্ষারকের মোল সংখ্যা লবংশে লিখি, তখন এদিকেও ডান দিকেও লবংশে বেস হবে, মানে ক্ষারকের মূল সংখ্যা হবে। আর অম্লের আয়তন, অম্লের মূল সংখ্যা, তখন সেক্ষেত্রে হর অংশে হবে। যাই হোক, এখানে মান বসানোর পরে কি পাবো আমি, এই যে অ্যাসিডের আয়তন, এই অ্যাসিডের আয়তনটা হচ্ছে বি সমান 500 মিলিলিটার, বি সমান 500 মিলিলিটার। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আসলে আমি আর বেশি কথা বলছি না, এই অঙ্কটা করলাম। এই ধরনের গাণিতিক প্রবলেম নিয়ে আমি তোমাদেরকে বেশ কয়েকটা ক্লাস করব। বলে দিচ্ছি, এই অংশ থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবেই, এবং এই অংশ থেকে বেশি ভালো প্রশ্ন হবে। ওই দিক থেকে প্রথম দিকটা যা পড়ালাম এটা একটা অংশ, এখন এই যে টাইট্রেশন থেকে যেটা পড়ালাম এটা এই অধ্যায়ের বা প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের সাথে সম্পর্কিত পড়াগুলো অতি গুরুত্ব সহকারে পড়বে। তো তোমাদের আজকে আমি আর পড়ালাম না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।